অবশেষে আমাদের আশঙ্কাটাই কিন্তু ফের একবার সত্যি হলো। আমরা আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের ওই মৌলবাদীরা, বিশেষ করে জামাত, কখনোই চায় না সীমান্তে শান্তি বজায় থাকুক, কারণ সীমান্ত ঘিরেই তাদের রাজনীতি। ভারত অবৈধ নাগরিকদের চিহ্নিত করে পুশব্যাক করা শুরু করতেই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে জামাতে ইসলামীর মতন কট্টরপন্থী সংগঠনগুলো। একদিকে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, আর অন্যদিকে সীমান্তবর্তী সমস্ত জেলায় প্রতিবাদ বিক্ষোভের নামে সীমান্তকে অশান্ত করছে। বাংলাদেশের সীমান্তের সাধারণ মানুষকে জামাত সহ মৌলবাদী দলগুলো বোঝাচ্ছে ভারত নাকি জোর করে নিজেদের লোকজনকে পুশিন করছে বাংলাদেশে। তাদের সাথে আবার হাত মিলিয়েছে ওই বিজেপিও। ভারতে বসবাসকারী বাংলাদেশিরা নিজেরাই যখন বলছে তারা বাংলাদেশে ফিরতে চায়, তখন নিজেদের লোককে ফিরিয়ে না নিয়ে উল্টে ভারতের বিরুদ্ধে আঙুল তুলছে ওই জামাতরা। জানেন কি, জামাত সহ এই সমস্ত কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলো কি গভীর চক্রান্তে সামিল। সম্প্রতি মুর্শিদাবাদ সীমান্তকে এন্ট্রি পয়েন্ট বানিয়ে বিরাট এক আন্তর্জাতিক চক্রের পর্দা ফাঁস করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। কি সেই ষড়যন্ত্র! সীমান্তে কাঁটাতার তৈরি হলে সেই চক্রান্ত বাধাপ্রাপ্ত হবে বলেই কি তবে আন্দোলনে নামছে এখন এই জামাতরা? ঠিক এই সময়ে দিল্লিতে অনুষ্ঠিত 4 দিনের বিএসএফ বিজিবি বৈঠক থেকে কি আদৌ কোনো রফাসূত্র বেরোলো? বাংলাদেশের গাইবান্ধায় এশিয়ার বৃহত্তম রাম মূর্তির নির্মাণে কেন বাধা দিচ্ছে জামাত সহ ওই বাংলাদেশের মৌলবাদীরা? রাম মূর্তির নির্মাণে বাধা দেবার ঘটনা কি প্রভাব ফেলবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ভারত থেকে বেছে বেছে বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু হয়েছে। অনুপ্রবেশ আটকাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার। আর এতেই রাতের ঘুম উড়ে গেছে ওই বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলোর। ভারত বাংলাদেশ সীমান্তকে অস্থির করে তুলতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলো। মিথ্যে অভিযোগ আর ভুয়ো তথ্য তুলে ধরা শুরু করেছে তারা। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, চলতি বছরের মার্চ, এপ্রিল এবং মে এই 3 মাসে সীমান্তের 50টিরও বেশি স্থানে 2479 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগ যে মিথ্যে তা পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত। দিল্লির সাফ বক্তব্য, বেআইনিভাবে বা জোরপূর্বকভাবে কোনো মানুষকে ফেরত পাঠানো হচ্ছে না। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়েছেন, ভারতে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের জন্য দ্বিপাক্ষিক প্রোটোকল এবং আইনি প্রক্রিয়া মেনেই ফেরত পাঠানো হচ্ছে। নয়াদিল্লি উল্টে ঢাকাকে অনুরোধ করেছিল যে তারা যেন ভারতে আটক থাকা এই ব্যক্তিদের জাতীয়তা যাচাই করে তার কাজটা যেন দ্রুত শেষ করে, যাতে আইনি প্রক্রিয়ায় তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া যায়। এছাড়াও রণধীর জয়সওয়াল সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন যে ভারতে অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন ব্যক্তিদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই 2680টিরও বেশি মামলা ওই বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে বেশ কিছু মামলা গত 5 বছরেরও বেশি সময় ধরে ওই বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। এই বিবৃতির ঠিক 3 দিন পরেই, অর্থাৎ ওই 8 থেকে 11ই জুন নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজেপির হাই প্রোফাইল বৈঠক হয়েছে। যে বৈঠকের কথা আপনাদের গত 8ই জুনের এপিসোডে আমি জানিয়েছিলাম। বৈঠকে এই জট খোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল। প্রশ্ন হচ্ছে, জট কি আদৌ খুলেছে? জানা যাচ্ছে বিজেপি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আসফারুজ্জামান সিদ্দিকী দ্বিপাক্ষিক নিয়ম নীতি এবং মানবাধিকার লঙ্ঘন করে রাতের অন্ধকারে একতরফাভাবে মানুষ ঠেলে দেওয়ার বিরুদ্ধে করা আপত্তি জানিয়েছেন। তবে পাল্টা বিএসএফ প্রধান প্রবীণ কুমার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ভারত কোনো বেআইনি পুশব্যাক করছে না। তারা আইনি প্রক্রিয়া এবং দ্বিপাক্ষিক প্রোটোকল মেনেই কেবলমাত্র ওই অনুপ্রবেশকারীদেরই ফেরত পাঠানো হচ্ছে। দুপক্ষের এই মন্তব্য থেকেই একটা বিষয় কিন্তু পরিষ্কার, জট কিন্তু পুরোপুরি এখনো কাটেনি। তবে সীমান্ত শান্ত রাখতে এই দুই বাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে।
তার মধ্যে রয়েছে মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং মানব পাচারের মতন বিষয়, যার বিরুদ্ধে বিজেপি এবং বিএসএফ সম্মিলিতভাবে সীমান্তের নিরাপত্তা জোরদার করবে বলেই ঠিক হয়েছে। পাশাপাশি সীমান্তে কোনো উত্তেজনা তৈরি হলে স্থানীয় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দ্রুত তা সমাধান করা হবে, রিয়েল টাইম তথ্য শেয়ার করা হবে। অন্যদিকে এই আবহে ভারতের পক্ষ থেকে অবৈধ পুশিন এবং সীমান্ত হত্যার মিথ্যে অভিযোগ তুলে বাংলাদেশের সীমান্ত জেলাগুলোকে অশান্ত করে তুলতে আন্দোলনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের কট্টরপন্থী ওই জামাতে ইসলামী এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো। শুক্রবারই তারা বাংলাদেশের সমস্ত সীমান্তবর্তী জেলা এবং গুরুত্বপূর্ণ সীমান্ত চেকপোস্টগুলোর কাছে বিশাল প্রতিবাদ সমাবেশ এবং গণমিছিল করেছে, যার মূল উদ্দেশ্য ছিল ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া। আবার জামাতের জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সীমান্ত এলাকার সাধারণ মানুষকে আবার মানব ঢাল তৈরি করার ডাক দিয়েছেন। আসলে এর মাধ্যমে ফের একবার ওই ভারত বিদ্বেষের জিগির তোলার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশের জামাত তথা কট্টরপন্থীরা। কারণ আপনাদেরকে আগেও বলেছিলাম, সীমান্ত ঘিরেই কিন্তু এদের রাজনীতি, যে কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় এসেই এই সীমান্তের অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, ঠিক তখন থেকেই কিন্তু তাদের রাতের ঘুম উড়ে গেছে। কারণ তারা খুব ভালো করেই জানে, সীমান্তে শান্তি বজায় থাকলে রাজনীতির নামে সীমান্তে তাদের এই নানান অপরাধ, পাচার এবং একাধিক বেআইনি কাজ করতে অসুবিধে হবে। সে কারণেই এখন ভারতের অনুপ্রবেশ বন্ধ করার বিষয়টিকে ইস্যু করে নিজেদের কাজ হাসিল করতে চাইছে তারা। সীমান্তের মানুষকে ভুল বুঝিয়ে কার্যসিদ্ধি করতে চাইছে ওই জামাতরা। পাশাপাশি আবার সোশ্যাল মিডিয়াকেও এই ক্ষেত্রে কাজে লাগাচ্ছে ওই কট্টরপন্থী মৌলবাদী বাংলাদেশি সংগঠনগুলো। ভুল তথ্য আর ভিডিও তুলে ধরে সাধারণ মানুষকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। আর এখানে প্রশ্ন হচ্ছে, এই কট্টরপন্থীদের কি সঙ্গ দিচ্ছে এবার বিজেপিও? কারণ দেখুন, এমনিতেও বিজেপির রাতের ঘুম উড়ে গেছে। কুষ্টিয়া, ঝিনাইদহের মতন সীমান্ত এলাকায় সাধারণ মানুষ, গ্রাম পুলিশ এবং আনসার সদস্যরা বিজেপির সঙ্গে যৌথভাবে রাতে একেবারে লাঠি, টর্চ লাইট নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। মাইকিং চলছে এলাকায়। সীমান্তের জিরো লাইন সংলগ্ন বাংলাদেশের বেনিপুর, মেহেরপুর এলাকার পাশাপাশি ভারতের ধর্মপুর, পুটিখালি, কাদিপুর, মৌলজাপাড়া ইত্যাদি এলাকায় এই মাইকিংয়ের খবর সামনে আসছে। বিজেপির পক্ষ থেকে মাইকিং করে স্পষ্টভাবে আবার জানানো হচ্ছে যে ভারত থেকে কাউকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। দিন রাত এক করে ওই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই প্রচার চালাচ্ছে বিজেপি। তবে বাংলাদেশ যাই করুক না কেন, ভারত তার নিজের আইন প্রক্রিয়ার মাধ্যমেই এদেশে বসবাসকারী ওই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে কিন্তু বদ্ধপরিকর। কারণ অনেক হয়েছে, আর নয়। বাংলায় বিজেপি সরকার আসার পর সেই কাজ আরো জোরদার করা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা জোরদার করা এবং রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করার প্রক্রিয়াকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গত মাস থেকে পশ্চিমবঙ্গে বসবাসকারী এই অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে রাজ্য জুড়ে ব্যাপক অভিযান চলছে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে 4800 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও 863 জন রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারগুলোতে রয়েছে। কিন্তু বাংলাদেশ কোনোভাবেই নিজেদের লোকজনকে ঘরে তুলতে রাজি নয়, অথচ বাস্তবে দেখা যাচ্ছে তারা সকলেই বাংলাদেশি। জানেন কি, কিভাবে মুর্শিদাবাদ সীমান্তকে এন্ট্রি পয়েন্ট বানিয়ে মাত্র 700 টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করে দেওয়ার একটি বিশাল আন্তর্জাতিক চক্র কাজ করছে? জানেন কি, নিজেদের লোকজনকে ফিরিয়ে না নিয়ে উল্টে কিভাবে সীমান্তকে অস্থির করছে ওই কট্টরপন্থীরা? ভারতের গোয়েন্দাদের তৎপরতায় পর্দা ফাঁস হয়ে গেছে সেই চক্রান্তের। আর শুধু তাই নয়, জানেন কি কেন গাইবান্ধায় এশিয়ার বৃহত্তম রাম মূর্তির নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে? বাংলাদেশ কোনোভাবেই নিজেদের লোকজনকে ঘরে তুলতে রাজি নয়, অথচ বাস্তবে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশি। এরকম অজস্র ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত।
সম্প্রতি মেঘালয়ের সাউথ গারো হিলস জেলায় মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নদীর চর সীমান্ত এলাকায় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছিল বিএসএফ। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। আর ঠিক এরপরেই প্রচলিত নিয়ম মেনে বিএসএফ তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। কিন্তু ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করার পরেই বিজিবি এবং সেদেশের সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা প্রথমে ওই প্রৌঢ়কে নিজেদের দেশের নাগরিক হিসেবে মানতেই রাজি হচ্ছিলেন না। এদিকে বিএসএফও তাকে বাংলাদেশে ফেরত দিতে বদ্ধপরিকর। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বিএসএফ স্পষ্ট জানিয়েছে এই ব্যক্তি নিজে থেকে ভারতে অনুপ্রবেশ করেননি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাবি বাংলাদেশের স্থানীয় কিছু কর্তৃপক্ষ আর বিজিবি এই সতী রাজবংশী নামক ব্যক্তিটিকে তার নিজের গ্রাম থেকে তুলে এনে ভারতের দিকে জোরপূর্বক পুশ ইন করার চেষ্টা করেছিল। বিএসএফ সূত্র আরও অভিযোগ করছে যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হওয়ার কারণে সতী রাজবংশীকে ওপার থেকে তাড়িয়ে দেবার লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। জিরো লাইনে এই সতী রাজবংশীকে ধরে দুই দেশের জওয়ানদের টানা হেঁচড়া চলতে থাকে। উত্তপ্ত বাক্য বিনিময়ের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এ সময় বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামবাসী এবং ওপারে জড়ো হওয়া জনতা বিএসএফকে লক্ষ্য করে আবার পাথর বৃষ্টিও শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ জওয়ানরা AK-47 রাইফেল উঁচিয়ে সতর্ক অবস্থান নিলেও অত্যন্ত সংযমী ভূমিকা পালন করেছে। কোনো গুলি চালায়নি তারা। শেষমেশ বিএসএফ এবং বিজিবির মধ্যে দফায় দফায় কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং সংগঠিত হয়েছে ওই সতী রাজবংশীর সঠিক পরিচয় জানার জন্য। আর শেষ পর্যন্ত জানা যায় যে ওই প্রৌঢ় বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার চালনা গ্রামের স্থানীয় বাসিন্দা। আইনি এবং অফিসিয়াল ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বিজিবির উপস্থিতিতেই তাকে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসা হয় এবং তার আত্মীয়দের কাছে তাকে হস্তান্তর করে দেওয়া হয়। বুঝতেই পারছেন, আপনাদের এখান থেকে আর কোনো বোঝার অসুবিধে নেই যে বাংলাদেশ কতটা মানবিক আর সেখানকার বাসিন্দারাই বা কতটা মানবিক। আর শুধু এই একটি ঘটনা নয়, মেঘালয়ের সতী রাজবংশীর ঘটনার মতন বিগত 2 সপ্তাহে ভারত বাংলাদেশ সীমান্তে অন্তত 35টিরও বেশি এই একই ধরনের ঘটনা ঘটেছে। যেমন মে মাসের শুরুতে ভারতের তরফে 200 জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুরুতে বাংলাদেশ তাদেরকে নিজেদের নাগরিক বলে মেনে নিতে অস্বীকার করে, কিন্তু পরে বিজেপির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আসফারুজ্জামান সিদ্দিকী জুনের শুরুতে এক ব্রিফিংয়ে নিশ্চিত করেন যে তাদের বেশিরভাগই বাংলাদেশ। ওই 200 জনের নথিপত্র যাচাই করে দেখা গেছে প্রায় 161 জন মূলত প্রকৃত একেবারে বাংলাদেশি নাগরিক, যারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে বা একেবারে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। আর বাকি 39 জন রোহিঙ্গা বলে চিহ্নিত করা হয়েছে। আবার মে মাসের শেষ দিকে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে 13 জন অবৈধ বাংলাদেশিকে সেদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে বিএসএফ। প্রত্যেকবারের মতন এবারও বিজিবি জওয়ানরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে জিরো লাইনে একেবারে ব্যারিকেড দিয়ে দেয়। তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। পরবর্তীতে ভারতের হোল্ডিং সেন্টার এবং বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশের স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ তদন্ত করে জানতে পারে যে ওই 13 জনের মধ্যে একটি বড় অংশের বাড়ি যশোর, খুলনা আর নড়াইল জেলায়। তারা মূলত কাজের জন্য সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং জন্মের শংসাপত্রও রয়েছে। শেষমেশ বাধ্য হয়ে ওই বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। তাহলে বুঝতেই পারছেন সমস্যাটা ঠিক কোথায়। আসলে সর্ষের মধ্যেই রয়েছে ভূত। মুর্শিদাবাদ সীমান্তকে এন্ট্রি পয়েন্ট বানিয়ে মাত্র 700 টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করে দেওয়ার একটি বিশাল আন্তর্জাতিক চক্রের পর্দাফাশ হয়েছে। কেরালার কোল্লাম জেলার কোত্তারাক্কা এলাকা থেকে 10 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর কেরালা পুলিশ এবং অ্যান্টি টেররিজম স্কোয়াড এই চক্রের ভয়ঙ্কর জালিয়াতির হদিশ পেয়েছে।
তদন্তকারীরা জানতে পেরেছে যে প্রথমে দালালদের সাহায্যে নিয়ে এই বাংলাদেশের সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জেলায় এসে পৌঁছয় ওই অনুপ্রবেশকারীরা, আর তারপর মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রামগুলোতে তাদের নিরাপদ আশ্রয় রাখা হতো। সেখানে থেকে প্রথমে প্রমাণ হিসেবে স্থানীয় ঠিকানায় ভুয়ো জন্মের শংসাপত্র, ভুয়ো রেশন কার্ড তৈরি করা হতো। মুর্শিদাবাদে প্রাথমিক পরিচয়পত্র পাওয়ার পর ভালো কাজ আর বেশি মজুরির টানে তারা সরাসরি ওই কেরালার মতন দূরবর্তী রাজ্যগুলোতে চলে যেত এবং সেখানে গিয়ে নিজেদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বলে পরিচয় দিত এই সমস্ত অনুপ্রবেশকারীরা। ওই ধৃতদের মোবাইল ফোন আর ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করে তল্লাশি চালানোর পর তাদের আসল বাংলাদেশি পাসপোর্টের কপি এবং বাংলাদেশের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের বিষয়টা প্রমাণ হিসেবে সামনে আসে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে একটি সুসংগঠিত আন্তঃরাজ্য মাফিয়া চক্র এই জালিয়াতি নিয়ন্ত্রণ করছে। মাত্র 700 টাকার বিনিময়ে এই চক্রটি ওই কেরালা বা নির্দিষ্ট রাজ্যের স্থানীয় ঠিকানায় হুবহু আসল নথির মতন দেখতে জাল আধার কার্ড, জাল প্যান কার্ড, জাল ভোটার কার্ড এবং কি ওই রেশন কার্ডও তৈরি করে দেয়। তদন্তকারীদের অনুমান এই চক্রের পেছনে বেঙ্গালুরু বা কোনো বড় শহরের একটি প্রযুক্তিগত চক্রও জড়িত থাকতে পারে। তারা মূলত ওই সরকারি ডাটাবেসের দুর্বলতাকে কাজে লাগিয়েই বা স্ক্যান কপি এডিট করে নিখুঁতভাবে এই আধার এবং ভোটার কার্ড প্রিন্ট করত, যা সাধারণের চোখে একেবারে ধরে ফেলাটা অসম্ভব। তদন্তকারীরা জানতে পেরেছেন বর্তমানে শুধু ওই কেরালা রাজ্যেই প্রায় 10,000-এরও বেশি অবৈধ বসবাসকারী বা অনুপ্রবেশকারী এই সস্তা জাল নথির সাহায্যে সম্পূর্ণ ভারতীয় নাগরিক সেজে বসবাস করছেন। বিভিন্ন ক্ষেত্রে তারা আবার কাজও করছেন। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পুলিশ অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। গত কয়েকদিনে মুর্শিদাবাদের সাগরদিঘি, সুতি এবং শামশেরগঞ্জ এলাকায় একাধিক সাইবার ক্যাফে এবং অনলাইন সেন্টারে চিরুনি তল্লাশি চালিয়ে ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিস ক্যামেরা এবং বিপুল পরিমাণে জাল আধার এনরোলমেন্ট স্লিপ উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে স্থানীয় কোনো সরকারি দপ্তরের অসাধু কর্মী বা ব্যাংকের কর্মীরা আবার জড়িত আছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে এখন কেরালা এটিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ। ফলে বুঝতেই পারছেন দিন রাত ভারত বয়কট গান গাওয়া ওই বাংলাদেশের লোকজন কিভাবে আমাদের দেশে অবৈধ উপায়ে এসে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। এই আবহে ভারতের ভয়ে রীতিমতো কাঁপছে বাংলাদেশ। সে কারণে এবার তারা তাদের দেশে রাম মূর্তি নির্মাণের নেপথ্যেও ভারতের হাত দেখতে পাচ্ছে। বাংলাদেশের পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে মন্দিরের চত্বরের বাইরে একটা থিম পার্ক বা রিসর্টের মতো করে প্রকাশ্যে একটা বিশাল রাম মূর্তি স্থাপন করা হচ্ছিল। কিন্তু এর বিরুদ্ধে গাইবান্ধা জেলার ইমাম, ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন এই কট্টরপন্থী সংগঠনগুলো তীব্র ক্ষোভ এবং আপত্তি প্রকাশ করে। তারা জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের কাছে 8 দফা দাবি সম্বলিত একটা স্মারকলিপি জমা দিয়েছে, বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। কট্টরপন্থী সংগঠনের নেতারা ইসলামিক দেশে হিন্দু দেবতার মূর্তি কেন হবে এই নিয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি প্রতিবাদ সভা করতে শুরু করেছে, আর যার জেরে শেষমেশ মূর্তি নির্মাণ স্থগিত করে দেওয়া হয়েছে। আসলে ভারতের ভয়ে দিনরাত সবেতেই ভারতের হাত দেখতে পাচ্ছে এখন বাংলাদেশের ওই কট্টরপন্থীরা। তাদের যুক্তি যে বাংলাদেশে যদি 95% মুসলিম থাকে তাহলে সে দেশে রামের মূর্তি কেন থাকবে। এর পাল্টা যুক্তি একটা ডেফিনেটলি করে হতে পারে, ভারতবর্ষে 70% সনাতনী বা হিন্দু, তাহলে সে দেশে মসজিদ তৈরি হবে কেন। কিন্তু ভারত সে প্রশ্ন তুলছে না, আমরাও তুলছি না। এদেশে সব ধর্মের মানুষ ছিল, আছে, থাকবে। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার ছিল, আছে, থাকবে। কিন্তু বাংলাদেশ সে তো তার নিজের ঢঙে চলছে, তার নিজের কট্টরপন্থী মৌলবাদী যে সংস্থাগুলো তার দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে তাদের এখন রাতের ঘুমটুম একেবারে উড়ে গেছে। এখন দেখার যে সীমান্তে অনুপ্রবেশ, জাল নথি চক্র এবং বাংলাদেশের ওই পুশিনের মতন ঘটনাগুলোর বিরুদ্ধে ভারত কতটা কঠোর এবং কার্যকর পদক্ষেপ নেয়। কারণ বারবার অস্বীকার, তথ্য গোপন আর দায় এড়ানোর কৌশল দীর্ঘদিন চলতে পারে না। শেষ পর্যন্ত বাস্তবতাকেই কিন্তু স্বীকার করতে হয়।
সীমান্ত নিরাপত্তার জাতীয় স্বার্থের প্রশ্নে নয়াদিল্লি যে আর কোনো ধরনের শিথিলতা দেখাবে না সেটা কিন্তু পরিষ্কার। আর সেটা যত তাড়াতাড়ি ওই বাংলাদেশ বুঝে নেবে ততটাই তাদের পক্ষেও ভালো। আজ এ পর্যন্তই, নমস্কার।